সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা পদ্ধতি কী এবং এটির সাথে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্বের প্রায় 138টি দেশ এবং বাংলাদেশ সেই সাথে এই দিবসটিকে পালন করছে। আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু সেই দিবসটিকে কেন্দ্র করে, এবং আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপির চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন ফিজিওথেরাপিস্ট। আমরা অনুষ্ঠানটি শুরু করব, তবে তার আগে চলুন আমরা পরিচিত হয়ে নেই সেই অতিথির সঙ্গে। এম ইয়াসিন আলী 1983 সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অনুষদ থেকে বিপিটি ডিগ্রি অর্জন করেন। তিনি গণবিশ্ববিদ্যালয় থেকে এমপিটি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ও কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস। আমরা সবসময় জানি যে প্রতিটি দিবসেরই কোনো না কোনো প্রতিপাদ্য বিষয় থাকে। এবারের ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য বিষয় কি? এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব। তো আসলে ওয়ার্ল্ড ওয়াইডই, শুধু আমাদের দেশ না, সব জায়গায় এই পেশেন্ট বা এই ধরনের রোগী অনেক বেড়ে যাচ্ছে, কারণ আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন এসছে। আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, ডেস্কটপ, ল্যাপটপ এবং নেট ব্রাউজিং, অনেক ধরনের কাজের এটা আগের থেকে আমাদের এখন বেড়েছে। আবার বিভিন্ন আইটি প্রফেশনাল, ব্যাংকার, বিভিন্ন যারা ডেস্ক জব করে, দেখা যায় যে একটা বিরাট অংশ টাইম আমাদের বসে থাকতে হয়। এই যে বসে থাকার ফলে আমাদের ব্যাক মাসেলগুলো উইক হয়ে যায় এবং এই মেকানিক্যাল ব্যাক পেইনগুলো আমরা বেশি পেয়ে থাকি। আচ্ছা, এই যে কোমর ব্যথার কথা আপনি বলছেন, যে যারা আসলে কর্মজীবী, যারা ডেস্ক জব করে, টানা বসে কাজ করে, ইনফ্যাক্ট আমরা কিন্তু দেখেছি যে অনেক হাউস ওয়াইফ যারা রয়েছে, হাউস হোল্ডার, তাদের ক্ষেত্রেও কিন্তু কোমরের এই ব্যথার সমস্যাটা অনেক বেশি দেখা যায়। সুতরাং যখন কোমর ব্যথা হয়, ইনিশিয়াল স্টেজে কিন্তু আমরা ঔষধ গ্রহণ করে থাকি, যেটা আমরা জানি যে একেবারেই উচিত না। এক্ষেত্রে আসলে করণীয় কি? আসলে ব্যাক পেইনটা একটা এমন একটা ডিজিজ যে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি 90% মেকানিক্যাল কারণ, যে আমাদের পোস্টারাল কারণ। সো এখানে ব্যথানাশক ওষুধের ভূমিকা খুব বেশি না। অনেক সময় সিমটোমেটিক ট্রিটমেন্ট হিসেবে এটা দেওয়া হয়, কিন্তু সেটা প্রলং টাইম ইউজ করা যাবে না। সেক্ষেত্রে লিভার, কিডনি এগুলোর উপর একটা ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। এই জন্য এই ক্ষেত্রে সেই লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসাটা সবচেয়ে জরুরি, যে কী কারণে তার পেইনটা হচ্ছে, কারণটাকে নির্ণয় করা, এবং সেই অনুযায়ী সেটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে সে দীর্ঘমেয়াদী ভালো থাকবে। আর ওই যে সমস্যাটা তৈরি হয়ে গেছে সেটাকে যদি আমরা কারেকশান করতে পারি, দেখা যায় যে অনেক ক্ষেত্রে মেকানিক্যাল যে ব্যাক পেনগুলোর মধ্যে আমরা অনেক সময় দেখি তার ডিস্ক হার্নিয়েশন হয়েছে, ডিস্ক প্রোল্যাপস হয়েছে, অনেক সময় আমরা নিচু হয়ে কিছু উঠাইতে গেলাম একটু ডিস্ক বালজিং হয়েছে। এই জিনিসটাকে যদি আমরা কারেকশন করে নিতে পারি তাহলে কিন্তু সে আবার দীর্ঘমেয়াদী ভালো থাকবে। অন্যথায় আপনি যেটা বললেন, ব্যথানাশক ওষুধ খেলে একটু কম থাকলো, বন্ধ করলে আবার পেনটা চলে আসলো। আচ্ছা, আমরা তো জানি যে ফিজিওথেরাপি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি, কিন্তু এই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নিয়ে কিন্তু মানুষের খুব একটা সঠিক ধারণা নেই। সবাই মনে করে ফিজিওথেরাপি মানে হচ্ছে এক ধরনের রে দেওয়া। তো এক্ষেত্রে আসলে আপনার মেসেজ কি, যারা আসলে এই সম্পর্কে একটু ধারণা কম রয়েছে? আসলে যেটা সাধারণ মানুষের জানা দরকার, ফিজিওথেরাপি বলতে যে একটু গরম শেক বা শুধু একটু এক্সারসাইজ, এটা না, এটা একটা কমপ্লিট ট্রিটমেন্ট প্যাটার্ন। এখানে আমরা রোগীকে আসলে অ্যাসেসমেন্ট করাটা খুব গুরুত্ব দিই, যে রোগী কী কারণে তার পেইনটা ফিল করছে সেটা যদি নির্ণয় করা যায়, সেই অনুযায়ী অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ম্যানুপুলেশন আছে, কিছু ইলেকট্রোথেরাপি এজেন্ট আছে, এবং অনেক সময় কিছু লাইফস্টাইল মডিফিকেশন, সবগুলো একত্রিত করে আমরা ফিজিওথেরাপি ম্যানেজমেন্টটা করে থাকি। কারণ দেখা যাচ্ছে একজন হয়তো বয়সজনিত কারণে তার কোমর ব্যথা, যেমন আমরা দেখি যে বয়সের সাথে সাথে একটু ডিজেনারেটিভ চেঞ্জ হয়, চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে। তো এইসব কারণে দেখা যায় যে তার যে লাম্বার রিজনে যে স্পেসগুলো থাকে, ডিস্ক স্পেস, এগুলো ন্যারো হয়ে যায়। এখন ওই ডিস্ক স্পেসটা যতক্ষণ না আমরা বাড়িয়ে দিতে পারবো তার সমস্যাটা সমাধান হবে না। সেক্ষেত্রে ফিজিওথেরাপির বিকল্প নেই। তো এইসব ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার স্পেসটাকে বাড়িয়ে দিই, এটা যেন আবার রিকারেন্টলি দেখা না যায়, সেজন্য তাকে লাইফস্টাইলে মডিফিকেশান করতে বলি। তার কিছু এক্সারসাইজ আমরা দিয়ে দিই, যেটা সে বাসায় করলে দীর্ঘমেয়াদী ভালো থাকবে।
কোমর ব্যথাকে আমরা কিন্তু সবসময় দেখা যায় খুব সাধারণ একটা সমস্যা হিসেবে মনে করি, কিন্তু অনেক সময় দেখা যায় এই কোমর ব্যথা তীব্র হওয়ার কারণে অনেক সময় সার্জারির শরণাপন্ন হতে হয়। এক্ষেত্রে আমরা জানি যে যেটি আসলে গবেষণা বলছে বা পরিসংখ্যান থেকে আমরা জানতে পারি যে 25 থেকে 30% পর্যন্ত রোগীদের ব্যথা অপারেশন করার পরও কিন্তু একেবারেই কিন্তু ভালো হচ্ছে না। এক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার পরামর্শ কি? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আসলে কোমর ব্যথার যে কারণগুলো রয়েছে সেক্ষেত্রে আমরাও দেখতে পাই যে 85 থেকে 90% রোগী কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। 10% রোগী অনেক সময় সার্জারির প্রয়োজন পড়ে, কারণ দেখা যায় অনেক সময় আমরা বিশেষ করে কোমর ব্যথার ক্ষেত্রে দেখি পেইনটা রেডিয়েট করে পায়ের দিকে চলে যায়, অনেক সময় প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না, বাউল ব্লাডার ইনকন্টিনেন্স হয়, সেই ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়ে। কিন্তু সার্জারি আগে পরে দুই ক্ষেত্রেই ফিজিওথেরাপির একটা রোল আছে। দেখা যায় যে মাসেলগুলো বা লিগামেন্টগুলো উইকনেস থেকে ডিস্কটা সরে গেছে, আমরা যদি ওইটাকে আবার স্ট্রেনথেনিং না করি তাহলে এই পেইনটা যাবে না। সাময়িকভাবে হয়তো ব্যথা একটু কমলেও সে তার কার্যকলাপ বা স্বাভাবিক জীবনযাপন করতে গেলে পেইনটা আবার বেড়ে যায়। এই জন্য ফিজিওথেরাপির মাধ্যমে তাকে আবার রিহ্যাবিলিটেশন করতে হয়। তার মাসেল পাওয়ারগুলোকে বাড়ানো, তার ডিস্কগুলো তো এমনিতে থাকে না, ওই মাংসপেশি লিগামেন্টগুলোই মূলত ধরে রাখে, ওইটাকে আবার শক্তিশালী করতে হয়। কোমর ব্যথা অথবা আমরা যদি পিঠের ব্যথার কথা বলি বা পায়ের জয়েন্টের ব্যথার কথা বলি, বিশেষ করে মাসেলের ব্যথার ক্ষেত্রে আমরা জানি যে মাসেলটাকে স্ট্রেংথ করা বা বাড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটি আপনারা ফিজিওথেরাপিস্টরা বলে থাকেন। এটা আসলে কিভাবে করা যায়? এটা আসলে কয়েকটা ভাবে আমরা করতে বলি। একটা হলে তার মাসেল পাওয়ারটা কতটুকু আছে আমরা একটু অ্যাসেস করি একটা স্কেলের মাধ্যমে। যখন আমরা গ্র্যাভিটির এগেনস্টে মাসেলটাকে কাজ করতে দেখি তখন এটাকে আমরা গ্রেড 3 ধরে নিই। তখন এই মাসেল পাওয়ারটাকে বাড়ানোর জন্য বেশ কিছু পদ্ধতি আমরা ইউজ করি। সেক্ষেত্রে মাসেল গ্রেডিং বাড়ানোর কিছু স্ট্রেনথেনিং প্রোগ্রাম থাকে, সেটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে এবং তার ডিজিজ অনুযায়ী এই এক্সারসাইজগুলো ভিন্ন ভিন্ন। এগুলো রেগুলার করার সাথে সাথে তাকে আমরা কিছু হোমওয়ার্ক বা হোম অ্যাডভাইসও দিয়ে দিই যে এক্সারসাইজগুলো উনি বাসায় করবে। এটা আসলে একদিন বা 2 দিনের বিষয় না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। সেটা পেশেন্ট এবং যে ফিজিওথেরাপিস্ট উভয়কেই একটা গাইডলাইনের মধ্যে দিয়ে চলতে হয়, একটা ফলো আপের মধ্যে থাকতে হয়। অধিকাংশ রোগীদের ক্ষেত্রে একটা কমন একটা প্রশ্ন থাকে যে কতদিন পর্যন্ত আমাকে এই ফিজিওথেরাপি যে নিতে হবে অথবা কতদিন পর্যন্ত এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাকে করতে হবে। এই ব্যাপারে আসলে আপনার পরামর্শ কি? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীরা যখন ভালো হয়ে যায় তখন সেই এক্সারসাইজগুলো একেবারে ছেড়ে দেয়। এটা আমরা প্রায়ই দেখতে পাই। দেখা স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, যখন সমস্যাটা কমে যায় আমরা ওটা কন্টিনিউ করি না। কিন্তু আসলে ফিজিওথেরাপি যেমন ওষুধের একটা নির্দিষ্ট ডোজেস বা গাইডলাইন আছে, ঠিক তেমনি ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে রোগ ভেদে কারো 7 দিন, কারো 10 দিন, 14 দিন, 21 দিন এরকম বিভিন্ন মেয়াদে ট্রিটমেন্ট নিতে হয় এবং ট্রিটমেন্ট পরবর্তী কিছু এক্সারসাইজ আমরা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই, যেটা উনি কন্টিনিউ করে একটা ফলো আপের মাধ্যমে এই জিনিসটাকে সমাধান করতে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ফলো আপটা তারা মেনটেন করে না, যার ফলে দেখা যায় যে কিছুদিন পরে জিনিসটা আবার ফিরে আসে। তখন ওই রোগীদের মধ্যে বক্তব্য এমন থাকে যে কয়েকদিন ফিজিওথেরাপি নিয়েছিলাম, ভালো ছিলাম, বন্ধ করেছি, আবার চলে আসছে। আসলে এক্ষেত্রে এই টোটাল নিয়মটা ফলো করাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখে থাকি যাদের একটু ওয়েট বেশি থাকে তাদের কোমর ব্যথাটাও কিন্তু পাশাপাশি থাকে। এক্ষেত্রে আসলে ওজন বাড়তির জন্য কি আসলেই কোমর ব্যথা হয় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি জানেন যেমন একটা বিল্ডিংয়ের যদি একটা পিলারগুলোই কিন্তু স্তম্ভ, আমরা বলি যে পিলার যদি উইক হয়ে যায় তখন কিন্তু বিল্ডিংটা শেকি হয়ে যাবে, নড়াচড়া করবে। ঠিক তেমনই আমাদের স্পাইনের যে গঠন, সেই গঠন অনুযায়ী একটা ওজন সে ক্যারি করতে পারে। যখন ওজনটা বেড়ে যায় তখন স্পাইনের কার্ভাচারগুলো স্ট্রেট হয়ে যায়। যেমন কোমরে আমাদের একটা কার্ভ আছে, কার্ভটা সোজা হয়ে যায়। তখন তার যে গ্র্যাভিটির এগেনস্টে যে আমরা সমান্তরালে হাঁটি, বসি, কাজ করি, প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্যা এবং তখন দেখা যায় যে এই বায়োমেকানিক্যাল যে প্রবলেমটা তৈরি হলো সেখান থেকে পেনটা বেড়ে যেতে পারে। কোমর ব্যথার ক্ষেত্রে আসলে শেক দেওয়াটা কতটুকু কার্যকর ভূমিকা পালন করে? হ্যাঁ, এটা নিয়ে মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে এবং আমরা অনেক সময় রোগী পাই যে গরম শেক দিতে দিতে তার স্কিন বার্ন হয়ে গেছে, এরকম অবস্থা নিয়ে অনেকে আমাদের কাছে আসে। আসলে এই গরম বা ঠান্ডা শেক যেটাই আমরা দিই এটা আসলে অ্যাডভাইস মানে চিকিৎসকের অ্যাডভাইস অনুযায়ী করা উচিত। আমরা বলি অ্যাকিউট পেইনের ক্ষেত্রে হঠাৎ করে আমরা কিছু উঠাইতে যে একটু ব্যথা পেলাম বা একটা জার্কিং হলো, ঝাঁকি লাগলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যে কোনো কারণেই যদি অ্যাকিউট পেইনের ক্ষেত্রে আমরা বলি প্রথম 72 ঘন্টা একটু ঠান্ডা শেক দেওয়ার জন্য, যাতে ওই ইনফ্লামেশনটা কমে। এবং ক্রনিক পেনের ক্ষেত্রে আমরা গরম শেক দিতে বলি এবং সেটাও কিন্তু একটা লিমিটেশনের মধ্যে দিয়ে, যেমন আমরা বলি 10 থেকে 15 মিনিট দিনে বড় 2 বার দিতে পারেন। কিন্তু অনেকে দেখা যায় ঘন্টার পর ঘন্টা দিচ্ছে, যার কারণে ওখানে যে উপরে স্কিন সফট টিস্যু আছে এগুলো বার্ন হয়ে যায় এবং সেটা পরবর্তীতে কন্ট্রাকচার ডেভেলপ করে আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর আসলে সফট টিস্যুর বাইরে যে মনে করুন বোনস পর্যন্ত যে হিটটা পৌঁছাতে হয় সেটা কিন্তু এই নর্মাল হিট যেতে পারে না, এটা সুপারফিশিয়াল টিস্যু পর্যন্তই যায়। সো আমরা ফিল করি পেইন মানে গরম অনুভব করি, কিন্তু এটা কিন্তু আমাদের মূল ইনফ্লামেশনটা কমাতে পারে না। এই ক্ষেত্রে আমরা যে ইকুইপমেন্টসগুলো ফিজিওথেরাপিতে ইউজ করি, সেই মাইক্রোওয়েভ ব্রায়োথেরাপি, শর্ট ওয়েভ ব্রায়োথেরাপি, এইগুলো কিন্তু আমাদের
আসল ইনফ্লামেশনটা কমাতে সাহায্য করে। সো আচ্ছা। এমনি বাসায় গরম শেকটা আমি বলবো যে খুব পারতপক্ষে না দেওয়াটাই ভালো। আমরা এখন আপনার কাছে একটু জানতে চাই, এই যে কোমর ব্যথা হচ্ছে সেই সাথে কিন্তু জয়েন্টে ব্যথা হয় বা স্পাইনে ব্যথা হয়, তো এই ধরনের সমস্যাগুলো যখন হয়ে থাকে সেক্ষেত্রে আসলে রোগীদেরকে আপনারা কতদিন ফিজিওথেরাপি নেওয়ার জন্য পরামর্শ দেন? হ্যাঁ, এটা অনেকগুলি কারণে তো এই কোমর ব্যথা বা স্পাইনে পেইন হয়। যেমন কারো যদি ডিস্ক প্রোল্যাপস হয় তার জন্য ট্রিটমেন্ট প্যাটার্ন বা ডিউরেশন এক ধরনের হবে, লাম্বার স্পন্ডাইলোসিস হলে এক ধরনের হবে, অনেকে আছে জাস্ট মাসেল স্পাজম আছে সেই কারণে তার পেইনটা। তো এরকম রোগ ভেদে ভেরি করে, তবে আমরা সাধারণত দেখি যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায়। আজ যেহেতু বিশ্ব ফিজিওথেরাপি দিবস এবং এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা, সুতরাং এই কোমর ব্যথা নিয়ে আসলে আপনাদের কি ধরনের কর্মসূচি আপনারা পালন করছেন? এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করাই আসলে এই দিবসগুলোর উদ্দেশ্য থাকে। সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে যেমন এই যে একটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে চেষ্টা করছি, পাশাপাশি আমাদের র্যালি আছে, আমরা একটা সেমিনার করব, সব মিলিয়ে যেন সাধারণ মানুষের মধ্যে এই সাবজেক্ট সম্পর্কে সচেতনতা আসে। এবং আপনি যেমনটি বলেছিলেন যে প্রথম দিকে মানুষ আমরা খুব বেশি গুরুত্ব দিই না, একটু কোমর ব্যথা হলো ইগনোর করি এবং একটা পর্যায়ে খুব সিভিয়ার হয়ে যায়, তখন কিন্তু তার কর্মক্ষমতা কমে যায়, তার একজন ওয়ার্কিং পার্সনের অফিস বন্ধ হয়ে যায়। সো এই জিনিসটা যেন না হয়, আমরা প্রথমেই যেন চিকিৎসকের শরণাপন্ন হয়ে জিনিসটাকে কারেকশন করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। কোমর ব্যথার পাশাপাশি অনেক সময় দেখা যায় যাদের স্ট্রোক হয়, স্ট্রোক পরবর্তী সময়টাতে তাদের প্যারালাইসিস হয়। প্যারালাইসিস এই সমস্যাটাকে একটু কমানোর জন্য বা রোগী যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেক্ষেত্রে ফিজিওথেরাপিটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি এক্ষেত্রে মানে অনস্বীকার্য ভূমিকা রাখে, কারণ হলো স্ট্রোক পরবর্তী যে সমস্যাটা তৈরি হয় সাধারণত শরীরে এক পাশের শক্তি কমে যায় এবং এই শক্তিটা ফিরিয়ে নিয়ে আসার জন্য ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা। এবং আমরা চিকিৎসার ক্ষেত্রে 2টা ভাগে ভাগ করে নিই, যেমন যে কারণে তার স্ট্রোকটা হলো সেটা যেন প্রিভেন্ট করা যায়। যেমন হয়তো তার রক্তনালীগুলোতে রক্ত সরবরাহ কম হচ্ছে, সেটার জন্য কিছু মেডিকেশন হয়তো নিউরোমেডিসিন স্পেশালিস্ট দিল, পাশাপাশি তার হাত পায়ে যে শক্তি কমে গেছে ওটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য ফিজিওথেরাপি এবং পুনর্বাসন সেবা, যেটা আমরা বলি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা যদি সঠিকভাবে নেওয়া যায়, আমরা এখন কিন্তু দেখতে পাই যে সাধারণত আগে এক সময় ধারণা ছিল যে স্ট্রোক পরবর্তী রোগী আর ভালো হয় না, কিন্তু এখন আমরা অনেক রোগীকে ভালো হতে দেখছি, যদি সেটার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সঠিকভাবে ফিজিওথেরাপি নিতে হবে, তাহলে তো একেবারেই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আচ্ছা, আমরা আরও বিস্তারিত জানবো এই কোমর ব্যথা এবং নানান ধরনের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট কোন কোন রোগের ক্ষেত্রে আসলে প্রযোজ্য। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। জি অবশ্যই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। সাধারণত দেখা যায় যে গাউট রোগীদের কিছু কিছু খাবার, যেমন ডাল জাতীয় খাবার, বিচি বা বিভিন্ন সবজি আছে, যেমন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গরুর মাংস, কলিজা ইত্যাদি জাতীয় খাবারগুলো যখনই তারা বেশি করে খাচ্ছে বা খাদ্য তালিকায় 2-3 দিন পর পর রিপিট করছে, তখনই দেখা যাচ্ছে তাদের পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে, পা প্রচণ্ড ব্যথা করছে, মাসেল ক্র্যাম্পিং হচ্ছে, ইভেন তাদের পায়ের রগেও কিন্তু টান ধরতে পারে। ছোলা একটা সেকেন্ড ক্লাস প্রোটিন, যেটা ডাল হওয়ার কারণে গাউট রোগীদের কিন্তু এইটা প্রতিদিন খাওয়ার কারণে কিন্তু সমস্যাটা বেড়ে যেতে পারে। অনেকেই আছে যে ছোলাটা হয়তো ডিরেক্টলি বাদ দিয়ে দেওয়ার পরেও কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে। সমস্যাটা এই কারণে থেকে যাচ্ছে, কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা ডাল থেকে যে বেসন তৈরি করছি, এই বেসন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বেগুনি, পেঁয়াজু বা অন্যান্য আলুর চপগুলো করে থাকি, কিন্তু দেখা যায় যে এগুলো তারা না জানার কারণে তারা খুঁজে পাচ্ছে না। মনে করে অনেক সময় তারা ভেবে থাকেন যে আমরা হয়তো অন্যান্য খাবার খাচ্ছি, কিন্তু কেন ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের মনে রাখতে হবে এখানে ডালের তৈরি যে বেসনটা, সেটার ব্যবহারটা স্কিপ করে তাদেরকে যে কোনো ধরনের চালের গুঁড়ি বা অন্যান্য কর্নফ্লাওয়ার যেগুলো থাকে এগুলো ব্যবহার করে কিন্তু এগুলো তৈরি করতে হবে। তাহলে দেখা যাবে যে তার ইউরিক অ্যাসিডের যে প্রবণতাটা বা বেড়ে যাওয়া বা গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। এছাড়াও আরও কিছু খাবার আছে, তার মধ্যে একটি হলো হালিম। আপনারা সবাই জানেন যে হালিম কিন্তু ডাল থেকেই তৈরি হয়, বিভিন্ন ধরনের ডাল এবং সাথে একটু চাল মিশিয়ে কিন্তু সাথে আবার গরুর মাংসটা মিক্স করে কিন্তু হালিম তৈরি করা হচ্ছে, এবং এখানে 3টি উপাদান বা 4টি উপাদানই কিন্তু গাউট রোগীদের জন্য হার্মফুল। এছাড়াও আরও কিছু উপাদান আছে, যেমন বিভিন্ন ধরনের সবজি তারা ব্যবহার করে থাকেন বা বিচি ব্যবহার করে থাকেন, যেগুলো থেকে কিন্তু তাদের এই রোগের ধরনটা কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা শর্করা জাতীয় একটা খাবার নিয়ে, যেমন চিড়া হতে পারে, চিড়ার সাথে দই হতে পারে বা কলা হতে পারে। এছাড়াও কিন্তু আপনারা ন্যাচারাল যে ধরনের আমরা অ্যাজ ইউজুয়াল খাবারগুলো ঘরে খেয়ে থাকি
সেই ধরনের খাবার দিয়ে কিন্তু গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। তাহলে হবে কি, পায়ের ব্যথা বা পা ফুলে যাওয়া এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন। মোটামুটি যদি আপনারা একদম ব্যালেন্স খাবার দিয়ে এবং এই উপাদানগুলো, যেমন ডালের কথা বলেছি, বিশেষ করে ডাল দিয়ে তৈরি ছোলা বলেছি, হালিম বলেছি, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং পাশাপাশি ফ্রেশ খাবারগুলোকে রেখে, যেগুলো গাউট রোগীদের জন্য ভালো সেই খাবারগুলো রেখে এবং প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের জন্য পানি গ্রহণ বাধ্যতামূলক। অতিরিক্ত পানি গ্রহণ করলে এইটি দেখা যায় ইউরিনের মাধ্যমে অনেকটা এটা রিকভার করা সম্ভব। তাহলে আপনাদের গাউট রোগ থেকে দূরে থাকতে পারবেন। অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্টাল কোনো কারণে অনেক রোগীদের মাসেলের কিছু অংশ অথবা চামড়ার কিছু অংশ পুড়ে যায়, সেই সাথে কিন্তু হাড়ও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং সেই কারণে কিন্তু সেই রোগীটি স্বাভাবিকভাবে তার হাত পা চলাফেরা খুব একটা করতে পারে না বা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। সেক্ষেত্রে আসলে এই ফিজিওথেরাপি কতদিন নিতে হয় বা নেওয়াটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? এই বার্ন পরবর্তী যে কন্ট্রাকচার ডেভেলপ করে সেক্ষেত্রে ফিজিওথেরাপি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে দুইটা সাবজেক্ট একসাথে কাজ করতে হয়। অনেক সময় দেখা যায় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন যারা, দেখা যায় যে কন্ট্রাকচারের পরিমাণটা কীরকম, সেখানে ইন্টারনাল যে স্ট্রাকচার থেকে ইনভলভমেন্ট আছে কিনা এটার উপর ডিপেন্ড করে। আমরা জানি এক্ষেত্রে অনেক সময় মাংসপেশি কিছুটা সংকুচিত হয়ে যায়, রাইট, অনেক টেন্ডনগুলা মানে একেবারে সংকুচিত হয়ে যায়। সেক্ষেত্রে এটিকে ইলাবোরেট করার জন্য টেন্ডনের কিছু সার্জারি প্রয়োজন পড়ে এবং সার্জারির পাশাপাশি রিহ্যাবিলিটেশন এবং সেক্ষেত্রে এক্সারসাইজ দুইটা একসাথে যদি করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে খুব ভালো একটা ইম্প্যাক্টফুল অবস্থানে যাওয়া যায়। অন্যথায় দেখা যায় যে খুব কন্ট্রাকচার হয়েছে, আমরা এক্সারসাইজ করলাম, একটু সামান্য রিলিজ হলো বাট প্রপারলি রিলিজ হলো না, এই জন্য ফিক্স করে বলা কঠিন। তবে ক্ষেত্র বিশেষে দেখা যায় এটা 2 থেকে 6 মাস পর্যন্ত লাগতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে বলার জন্য। এবং আজ যেহেতু বিশ্ব ফিজিওথেরাপি দিবস, একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম কোমর ব্যথায় ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ভূমিকা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের শরীরে যে রক্ত থাকে তার মধ্যে হিমোগ্লোবিন মেইন ইম্পর্টেন্ট থিং। হিমোগ্লোবিনের নর্মাল পরিমাণটা যেটা, সেটা ধরুন আমাদের মেয়েদের ক্ষেত্রে আপনার 11 থেকে 14 বা 12 থেকে 14 থাকতে বলি, এবং ছেলেদের ক্ষেত্রে 13 বা 14 থেকে 18 পর্যন্ত থাকতে বলি, নর্মাল রেঞ্জ। যদি সেই হিমোগ্লোবিনের পরিমাণটা আমরা কমে যায় তখন সেটাকে আমরা রক্ত স্বল্পতা বলি বা এনিমিয়া বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।